জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অসম প্রতিকূলতার মধ্যেও জামাত লড়াই চালিয়ে যাচ্ছে এবং অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসতে পারে। ভোটের ফলাফল পাল্টে জামাতের আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। দর্শক, আপনারা জানেন নির্বাচনে কারচুপি হয়েছে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে কারা? বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, একটা নেক্সাস। এর বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন। বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার্ড ফলাফল পাল্টে সঠিক ফলাফল বের করা, এটার নজির খুব কম। তবে দু একটা ঘটনা আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর পর, 2.5 বছর পর, এমনকি 5 বছর পর হলেও সঠিক ফলাফল কোর্টের রায়ের মাধ্যমে এসেছে। তো জামাত এখন সেই পথে হাঁটছে। আপনারা জানেন যে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ঢাকার বেশ কয়েকটা আসনে। এটা একদম ওপেন সিক্রেট বিষয় যে কিভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, বিএনপির প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, অল্প ব্যবধানে জামাত প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে এবং জামাত এক্ষেত্রে অনেকটা অসহায় ছিল, প্রতিবাদ করার সুযোগ ছিল না। কারণ এমন সময় ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে সময় জামাতের সামনে ডিপ স্টেট, পিছনে ভারত, যুক্তরাষ্ট্র, ডানে মিডিয়া, বামে অশুভ শক্তি। কিছু করার ছিল না এবং তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিয়েছে। কোনো আপত্তি জানানোর সুযোগও তারা রাখেনি। কিন্তু জামাত দমে যাওয়ার পাত্র নয়। বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছে, আর আইনি লড়াই জামাত চালিয়ে যাচ্ছে। কোর্টে মামলা করেছে জামাত, যার ফল 3 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ এটা কোর্ট দিয়েছে। এর মানে কি? দেখেন, আমি খবরটা আগে জানাই, তারপরে তাৎপর্য, এর রাজনৈতিক দিক এবং আলটিমেটলি কি রায় হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আসনগুলো হলো ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4। ঢাকা 7 আসনে নিশ্চিত জামাত প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। জামাতের প্রার্থী জিতেছে। এখন প্রশ্ন করতে পারেন যে জামাত কি তাহলে এই শুধু 3টা আসনের জন্য মামলা করেছে? জামাত তো প্রথমে 30টা, তারপরে 32টা বলেছিল যে এই 32টা আসনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং জামাত এটা ডকুমেন্টেশন করেছে। উত্তর হচ্ছে যে না, জামাত 32টা আসনেই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে প্রমাণ পেয়েছে, কিন্তু সে প্রমাণগুলো একত্র করে কোর্টে মামলাযোগ্য সবগুলো করতে পারেনি। মামলাযোগ্য এভিডেন্স কালেকশন এখনো চলছে, যাচাই বাছাই করে যে বিষয়ে আইনে প্রতিকার নাই বা যতটুকু কারচুপি হলে বা কারচুপির অভিযোগ তুলে তার সপক্ষে যতটুকু প্রমাণ দরকার হয় এফআইআর করতে বা কোর্টের ডিগ্রি পেতে, এগুলো নিয়ে জামাত কাজ করছে। কিন্তু এই 3টার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে, যার ফলে এই 3টার ক্ষেত্রে তড়িঘড়ি করে মামলা করতে পেরেছে এবং মামলার একটা প্রাথমিক রেজাল্টও জামাত পেয়েছে। গত 26 ফেব্রুয়ারি আবেদনের পর এই 3 আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এখন কোর্টের ওইখানে কিন্তু আর জালিয়াতি করার সুযোগ নেই। আর হাইকোর্টের এই হেফাজতে নেওয়ার নির্দেশ, ব্যালট পেপার থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র, রেজাল্ট শিট, এর মাধ্যমে প্রমাণিত হয় যে কারচুপি হয়েছে। হাইকোর্ট প্রাথমিক প্রমাণ পেয়েছে। প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, আই রিপিট, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি, প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া সমস্ত কাগজপত্র, ব্যালট পেপার, সিল, এগুলো হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশ দিতে পারে না।
প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে ইঞ্জিনিয়ারিং এর। আই রিপিট, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ হাইকোর্ট পেয়েছে বলেই এই নির্দেশ দিয়েছে। এরপরে পরবর্তী কাজের দিকে প্রসিড করবে কোর্ট। যেহেতু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, এতে আমরা ধারণা করতে পারি যে রেজাল্ট পরিবর্তন হতে পারে, ফলাফল পাল্টে জামাতের প্রার্থীরা বিজয় লাভ করতে পারে, সম্ভাবনা রয়েছে। ঢাকা 7-এ, ঢাকা 6 এবং গাইবান্ধা 4-এ যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর প্রাথমিক প্রমাণ যেহেতু পাওয়া গেছে, বাকি প্রমাণ পাওয়া যায় বলে আমরা আশা করি। দেখেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে অনেক কথা আছে, হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়েও কথা আছে, সেই ট্রাইব্যুনাল নিয়েও কথা আছে, কিন্তু তারপরও হাইকোর্টে একটা স্বচ্ছতা আছে। কিছু রাজনৈতিক মামলা বিচারক তাজির বা তার প্রয়োজন মতে এদিক ওদিক রায় দিতে পারেন অথবা উপরের নির্দেশে, কিন্তু সেখানে একটা ট্রান্সপারেন্সি আছে। দুই পক্ষের উকিলরা জোরালো যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং উকিলদের একেবারে অন্ধকারের মধ্যে রেখে যা ইচ্ছা তা করতে পারে না। এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অ্যাটলিস্ট সম্ভব নয়। তো দর্শক, সেই ক্ষেত্রে হাইকোর্ট যেহেতু এগুলো জব্দের নির্দেশ দিয়েছে, হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে, এর মানে তারা ওইখানে হাইকোর্টের তত্ত্বাবধানে ওইটা নতুনভাবে আবার গণনা হবে এবং কোথায় কি ত্রুটি বিচ্যুত হয়েছে সেটা পর্যালোচনা হবে। এবং যদি মনে করা হয় যে না, এমন কারচুপি হয়েছে যার ফলে রেজাল্টের উপর, ফলাফলের উপর প্রভাব পড়েছে, বিজয়ীকে পরাজিত করে দেওয়া হয়েছে, তাহলে এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর যদি সামান্য কারচুপির প্রমাণ পাওয়া যায় যে না, যতটুকু কারচুপি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে তাতে ফলাফল পরিবর্তন হতো না, হয়তো ভোটের পরিমাণ কম বেশি হতো কিছুটা, তাহলে হয়তো ছোট সিদ্ধান্ত আসবে। তো এক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তের উপর ভরসা রাখা যায়, আশা রাখা যায়। কারণ হাইকোর্টে নির্বাচন কমিশনের মতো রাতারাতি জালিয়াতি করে একটা রায় দিয়ে দিবে গণনা করে, এটা হওয়া সম্ভব নয়। ওখানে শিশির মনিরা আছে, তাদেরকে বোকা বানানো, তাদেরকে ধোয়ার মধ্যে রাখা কিছুতেই সম্ভব নয়। অতএব এটা একটা সুখবর বটে। এখানে বিচারক বিএনপি পন্থী আর যে পন্থী হোক, হাইকোর্টে উল্টোপাল্টা করার সুযোগ খুব কম। বিশেষ করে এই ধরনের কেসে একদম ট্রান্সপারেন্সি থাকতে হয়। গণনাটা ওপেন ক্যামেরার সামনে, সবার সামনে হতে হবে। এখানে আর 2 নম্বরই করার কোনো সুযোগ থাকবে না। গত 12 ফেব্রুয়ারি সকাল যে নির্বাচন হয়েছে সেখানে এগুলোতে জামাত, এছাড়া জামাতের এই শেরপুরের যে আসনটা স্থগিত হয়েছিল, নতুনভাবে শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে, সেখানেও জামাত প্রার্থী জিততে পারেন। কিন্তু বগুড়ার যে আসনে তারেক রহমান ছেড়ে দিয়েছেন, সেখানে বিএনপি জয়ের সম্ভাবনাই বেশি। শেরপুরেরটা জামাত জিততে পারে। এমনিতেই নির্বাচনের পর জামাতের জনপ্রিয়তা আরো বেড়েছে। সুষ্ঠু এবং নির্বাচনে অনিয়ম বা কারচুপির বিরুদ্ধেও জামাত আগের চাইতে সোচ্চার হয়েছে। তো দর্শক, এই যে হাইকোর্ট প্রাথমিক কারচুপির প্রমাণ পেয়েছে, এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। জামাত যে ন্যারেটিভ এস্টাবলিশ করতে চায় যে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, তো এই ন্যারেটিভের সপক্ষে জামাত একটা বড় দলিল পেল। এখন রেজাল্ট পরিবর্তন না হলেও জামাতের পলিটিক্যাল ন্যারেটিভে এই হাইকোর্টের এই নির্দেশ গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করবে। এই যে কার্যক্রমগুলো জামাতের এমপিরা যা করছে, পুরো জাতি ইমপ্রেসড হচ্ছে যে কি করছে জামাতের এমপিরা। এক বিরল একটা ইতিহাস সৃষ্টি করছে যে এমপিরা ইউনিয়ন পরিষদের মেম্বারের মতো কানেক্টেড হচ্ছে মানুষের সাথে। কোন চাকরি কাজ বাজ না। এমপিরা যারা, জামাতের এমপিদের মধ্যে যারা একটু বিত্তশালী, তারা এখন গরিব হয়ে যাবে। আমির হামজা মোটামুটি ধনী মানুষ ছিলেন, কারণ তিনি ওয়াজ করতেন। কমপক্ষে হলেও আমির হামজার মতো সৎ বক্তা আমি দেখি নেই, কারণ বক্তারা টাকা নিয়ে বাড়াবাড়ি করে না। আমির হামজাকে যা দেয় সেটা, 20,000 দিলেও কিছু বলে না, 30,000 দিলেও কিছু বলে না, আরো বেশি দিলেও কিছু বলে না। এটা নিয়ে কোনো, আমির হামজার 2-1টা বক্তব্য নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন যে এটা বললো কেন, এটা বললো কেন, কিন্তু তার মতো সৎ লোক আপনি পাবেন না। নির্লোভ লোক। তিনি চাইলে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন, ওয়াজ করে শুধু, কিন্তু না, কোনো লোভ নাই তার, এখন টাকা পয়সা নেই। তারপরও কমপক্ষে, যেমন এখন যদি ধরি, একদম কম করে হলেও প্রত্যেকটা ওয়াজে তিনি 50,000 টাকা নিতে পারেন। তিনি চাইলে দিনে রাত 12টায় 1টা যখন ইচ্ছে তখন ওয়াজে শিডিউল দিতে পারেন। এর মানে আমির হামজা চাইলে এখন অটো ধনী হয়ে যেতে পারেন। এমপি হয়েছেন, এখন তো আরো ভাব প্রোটোকল আছে,
এখন তিনি যদি বলেন যে আমি প্রত্যেকদিন একটা ওয়াজ করব, আমার যখন টাইম তখন, সেটা দুপুরে হোক, সকালে হোক, রাতে হোক, টাকা 1 লক্ষ। এটা 365 দিন, তো তিনি 3065টা সিরিয়াল পাবেন, দাওয়াত পাবেন। কিন্তু না, কিসের ওয়াজ? সারাদিন জনগণের কাছে দৌড়ো। জামাতের কেউ আছে আইনজীবী, ব্যবসায়ী, কিসের ব্যবসা? রাখো এটা, জনগণের কাছে দৌড়ো, রাতের আধারে জনগণের কাছে ছুটে যাও। এমপি হয়েছে, অল্প কিছু টাকা বেতন পাবো, ওইটা নিয়ে চলো। তো জামাতের এমপিরা অলরেডি গরিব হয়ে গেছে। জামাতের এমপিদের মধ্যে যারা একটু ইনকাম টিনকাম করতো তারা সবাই এখন গরিব। আপনি চিন্তা করছেন এটা কোন যুগ? এটা বিরল ঘটনা না? এমপি হলে ধনী হয়, এখন ট্যাক্স ফ্রি গাড়িও পাবে না, প্লটও নিতে পারবে না, অল্প কিছু বেতন পাবে, নিজের ব্যবসা বাণিজ্য লাটে উঠবে, 12টা বাজবে। কারণ তুমি এমপি হয়েছে, তোমার কাজ এখন জনগণের সেবা করা। আইনজীবী শিশির মনির, ভাগ্য বলো শিশির মনির হয়নি। শিশির মনির এমপি হলে তার আইনজীবী গিয়ে ছুটে যেত, এলাকায় যে ঘুরতে হতো, জামাতের নির্দেশ যে এলাকায় যাও। অথচ শিশির মনির কোর্টে গেলে প্রত্যেকদিন 2-2.5 লাখ টাকা পান, নর্মালি 2-2.5 লাখ টাকা পান, কোন কোন মামলায় এক মামলায় সে 2-2.5 লাখ টাকা পেতে পারে। তো সেখানে সে শিশির মনির এমপি হলে তাকে এলাকায় ছুটে একটা টাকাও পেত না। বুঝতে পারছেন? তো জামাতের এমপিরা গরিব হয়ে গেছে। তো বিএনপি মিডিয়াগুলো প্রচার করছে না, কিন্তু আমরা প্রচার করতে চাই, জাতি দেখুক কি করছে। আমির হামজা, অন্যায়ের বিরুদ্ধে আমার ফাইনাল কথা, ডোন্ট কেয়ার। প্রত্যেক এমপি এইভাবে। কিছুদিন পর বুঝবেন যে বিএনপির লোক এমপিরা কেমন আর জামাতে এমপিরা কেমন। আগামী নির্বাচনে জামাতে নিরঙ্কুশ বিজয়ী হবে ইনশাল্লাহ। বিএনপি আসলে কি চায়? বিএনপি নির্বাচনে চুরি করে তারপরে ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতেছে, এটা বাংলাদেশের মানুষ সবাই দেখেছে। আপনারা এখন যেই সুরে কথা বলেন, আওয়ামী লীগ 2014 সালের নির্বাচনে যা করেছে, 2014 সালে তো আমি নিজেই বাংলাদেশেই ছিলাম। সেই 2014 সালে আমার সেই ভিডিও এখনও ইউটিউবে নিশ্চয়ই আপনারা দেখেন। আমি দৌড়ে দৌড়ে তারপরে এই জাল ভোট টোট এগুলোকে ধরার কারণে আওয়ামী লীগের লোকজন আমার উপরে চড়াও হয়, ডিজিএফআই আমাকে নিয়ে যায়, তার প্রেক্ষিতে মামলা খাই, দেশ ছাড়ি। এরকম পরে নির্বাচনগুলো 18, 24 এগুলোতে সেই একই কাজ হয়েছে। মানে পার্থক্য শুধু ছিল যে সাংবাদিকরা দেশে ছিল সেগুলো সরকারের মতো করে কাজ করেছে, ডিজিএফআই যেভাবে চেয়েছে তারা সেভাবে খবর করেছে, নিউজ হয়েছে। 2-1টা খবর এসেছে কারচুপি টারচুপি, এগুলোতে কোনো সমস্যা হয়নি, তারা ক্ষমতায় ছিল। তো আপনাদের এইবারের যেরকম আপনারা যেটা করেছেন, করে যেভাবে কথা বলছেন, আওয়ামী লীগ ঠিক একই সুরেই কথা বলতো। নির্বাচন সুষ্ঠু হয়েছে, ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচন হয়েছে। তারপরে সাদা লোক ভাড়া করে নিয়ে যাওয়া, এই সজীব ওয়াজেদ 5,500 জয়, সে আপনার নিউজ করাইতো মিডিয়াকে দিয়ে, অমুক দেশের প্রতিনিধি, অমুক দেশের পর্যবেক্ষক, তিনি বলেছেন নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। তো আপনারা এখন এবারে নির্বাচনে যেটা করেছেন, মানে দেখতে তো সুষ্ঠুই মনে হয়েছে, সারাদিন সুন্দরভাবে ভোট হয়েছে। তারপরেও বিচ্ছিন্নভাবে তো সারা দেশে হয়েছে, এটা আমি মনে করি 300 আসনে এসকে। কিন্তু এর পরে সন্ধ্যার পরে যখন রেজাল্ট দেওয়া শুরু হলো, আপনারা যেইভাবে যেই প্রক্রিয়াতে আপনারা জিতে এসেছেন, এটা জামাত ইসলামী শুধু আপনাদেরকে দয়া করে তারপরে দিয়েছে, এই জন্য আপনারা জিতে এসেছেন। জামাত ইসলামের আপনি মনে করেন না যে এইটুক ক্ষমতা ছিল না, যে পাটোয়ারির এইখানে রাত 3টা-4টা পর্যন্ত আপনারা নাটক করলেন, অনেক জায়গায় সকাল 8টা পর্যন্ত বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া করে তারপরে আপনারা ক্ষমতায় এসছেন। আর জামাত ইসলামী চাইলে এটা নিয়ে গ্যাঞ্জাম করতে পারতো না, এইটুক লোক বলতে নাই। অবশ্যই আছে, তারা করে নাই। এখনও ডক্টর শফিকুর রহমানকে আমি খুব সম্মান করি, কিন্তু ওনার প্রতি আমার অনেক ক্ষোভও আছে। উনি খুব সহজে মানুষকে ক্ষমা করে দেন, এটা কিন্তু আমি পছন্দ করি না। বাট উনি ওনার যেটা চরিত্র, উনি সেটাই করবেন, ওনার ব্যাপার। তো উনি এখনও ক্ষমা করে যাচ্ছেন, তো সমস্যা নাই। আপনাদেরকে যেই সুযোগটা দেয়া হচ্ছে, হইতে পারে উনি ঠিক আছেন, যে ঠিক আছে দেশের একটা খুব খারাপ পরিস্থিতি ছিল, আমরা বিএনপিকে একটু সময় দিই, উনি হয়তো ঠিক। কিন্তু আপনারা সেই সময় সুযোগ নিয়ে
এই গেল যে কয়দিন হলো আপনারা ধরেন ক্ষমতায় এসছেন, মন্ত্রিসভা গঠন করেছেন, তাও তো 15 দিনের বেশি হয়ে গেল। এর মাঝখানে আমরা বিভিন্ন নাটক সাটক দেখছি, বিরাট আকারের এক মার্টিন লুথার কিংয়ের চরিত্রে অভিনয় এগুলো আমরা দেখছি। কিন্তু এর বাইরে যদি আপনি গুণগত কোনো মানের পরিবর্তন হয়েছে, গতকালকে পাবনাতে সেখানে জামাত ইসলামের জেলা সেক্রেটারি, তাকে আপনারা ধরে পিটিয়েছেন কেন? টেন্ডার জমা দিতে গিয়েছে। মানে টেন্ডার আপনারা কি চান? আপনারা ওই আগের মতো আওয়ামী লীগ যেমনি করতে, আপনারা আগে ক্ষমতায় থাকাকালীন যেভাবে টেন্ডার আপনাদের লোকজন করবে, এর বাইরে কেউ দিতে পারবে না, যত টাকা ইচ্ছা তত টাকা প্রকল্পই করবেন, এভাবে তো হবে না। এবার তো আপনি সব যদি বাদ দেন, যা দিয়েছেন জামাতকে সেটাও তো 70টা। তো এই 70-77টা ইয়েতে আপনি আপনার মতো করে তো চলতে পারবেন না। আপনাদেরগুলিতে আপনারা চুরি বাটপারি করেন, কিন্তু জামাত ইসলামেরগুলোতে তো তারা চুরি হইতে দিবে না। তারা তো পার্থক্যটা দেখাবে যে জামাত ইসলামের এমপিরা কিভাবে দেশ চালায় আর আপনারা কিভাবে দেশ চালায়।